আসসালামু আলাইকুম। আমি এইচ.এম. আবু ওবায়দা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী এ.জে চৌধুরী ডিগ্রি কলেজ। শিক্ষার্থীগণ, আজকেও আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে আলোচনা শুরু করছি। আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে চাপ-সৃষ্টিকারী গোষ্ঠী, যাকে ইংরেজিতে বলা হয় প্রেসার গ্রুপ। আজকের আলোচনার মাধ্যমে আমরা শিখতে পারব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে, চাপ সৃষ্টিকারীর কি কি বৈশিষ্ট্য রয়েছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের কি কি পার্থক্য রয়েছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হল প্রেসার গ্রুপ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করেন। আমি আবার বলছি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হল প্রেসার গ্রুপ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করেন। আলফ্রেড গ্রাজিয়ার এর মতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে অনেকে লবি গ্রুপ কিংবা ইন্টারেস্ট গ্রুপ নামে আখ্যায়িত করেছেন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ তাদের পছন্দের দল বা ব্যক্তিকে অর্থ দিয়ে, যানবাহন দিয়ে প্রচার কাজে সাহায্য করে। তাদের পছন্দের দল বা ব্যক্তি নির্বাচিত হয়ে আইন প্রণয়ন অথবা শাসনকার্য পরিচালনার সময় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে। প্রয়োজনবোধে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মিটিং, মিছিল ও শোভাযাত্রার সাহায্যে সরকারের উপর চাপ প্রয়োগের মাধ্যমে স্বার্থ আদায়ের চেষ্টা করে। শিক্ষার্থীরা, চাপ সৃষ্টিকারীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো চাপ সৃষ্টিকারী জিনিসটা কি বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে কাদেরকে বলা হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ১ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি সংগঠন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এক বা একাধিক বেসরকারি সংগঠন বা বেসরকারি সংগঠনের যৌথ সংস্থাও হতে পারে। ২ নাম্বার, সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয় মূলত সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ নিয়ে। তারা তাদের স্বার্থ আদায়ের জন্য এই গোষ্ঠী সংগঠিত করে, এই গোষ্ঠীকে তৈরি করে।
3 নাম্বার, নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন। সাবসৃষ্টিকারী গোষ্ঠী কখনো রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে না। এই গোষ্ঠী সবসময় নির্দলীয় এবং অরাজনৈতিক থাকে। যেই দল সরকার ক্ষমতায় আসবে, যে রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করবে, তাদের সাথে হাত মিলিয়ে তাদের উপর সাবসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের দাবি আদায়ের চেষ্টা করে, কিন্তু তারা সবসময় নিজেরা অরাজনৈতিক সংগঠন, নির্দলীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। সাবসৃষ্টিকারী গোষ্ঠী অবশ্যই সংগঠিত গোষ্ঠী। এরা সুসংগঠিত হবে নিজেদের স্বার্থ আদায়ের জন্য, নিজেদের দাবি আদায়ের জন্য। সাবসৃষ্টিকারী গোষ্ঠীর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সরকারকে নিয়ন্ত্রণ করা। এরা নিজেদের স্বার্থ আদায়ের জন্য, নিজেদের দাবি আদায়ের জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবসময় বিভিন্নভাবে সরকারকে, সরকারের কোনো অংশকে, সরকারি কোনো কর্মকর্তাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখন আমরা দেখব সাবসৃষ্টিকারী গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের পার্থক্য কি। রাজনৈতিক দলের সাথে সাবসৃষ্টিকারী গোষ্ঠীর কি পার্থক্য রয়েছে, আমরা এখন সেগুলো আলোচনা করব। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে জাতীয় কল্যাণ সাধন করা, জাতীয় কল্যাণের মাধ্যমে জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু সাবসৃষ্টিকারী গোষ্ঠী এ ধরনের কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যায় না। তাদের প্রধান কাজ হচ্ছে নিজেদের স্বার্থ আদায় করা। সুতরাং বোঝা যাচ্ছে রাজনৈতিক দলের প্রধান টার্গেট থাকে, প্রধান লক্ষ্য থাকে জাতীয় কল্যাণ সাধনের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। অপরদিকে সাবসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য থাকে নিজেদের স্বার্থ আদায় করা। সাংগঠনিক পার্থক্য রয়েছে দুটির মধ্যে। রাজনৈতিক দল সাংগঠনিকভাবে বড় হয়ে থাকে, শক্তিশালী হয়ে থাকে, তৃণমূল পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তৃত থাকে। কিন্তু সাবসৃষ্টিকারী গোষ্ঠী দুর্বল প্রকৃতির সংগঠন হয়ে থাকে এবং তারা সবসময় নিজেদের স্বার্থ আদায়ের চেষ্টা করে থাকে। তাদের সংগঠন নিজেরা নিজেদের মধ্যে সংগঠিত করে, ব্যাপক জনগণের সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে সরকার প্রতিষ্ঠিত করা। অপরদিকে সাবসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য হচ্ছে নিজেদের স্বার্থ আদায় করা, নিজেদের দাবি আদায় করা। সুতরাং লক্ষ্য এবং উদ্দেশ্যগতভাবে সাবসৃষ্টিকারী এবং রাজনৈতিক দল দুই মেরুতে অবস্থান করে। কাজকর্মের পদ্ধতি। রাজনৈতিক দলের কাজকর্ম, রাজনৈতিক দলের কার্যাবলী প্রকাশ্যে হয়ে থাকে। পক্ষান্তরে সাবসৃষ্টিকারী গোষ্ঠী তাদের দাবি আদায়ের জন্য, স্বার্থ আদায়ের জন্য যাবতীয় কার্যক্রম অনেকটা গোপনীয়তার সহিত পরিচালনা করে থাকে। প্রকৃতিগত পার্থক্য। রাজনৈতিক দল গঠিত হয় জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় বা সকলকে অংশগ্রহণের চেষ্টা করা হয়ে থাকে। রাজনৈতিক দলে সকল ধর্মের, সকল জাতির লোক রাজনৈতিক দলের সদস্য কিংবা নেতা হয়ে থাকে। অপরদিকে
সাবসৃষ্টিকারী গোষ্ঠী কেবলমাত্র একই জাতীয় আদর্শ, একই জাতীয় স্বার্থের ভিত্তিতে এক একটি গোষ্ঠী গঠিত হয়ে থাকে। ওরা সাবসৃষ্টিকারী গোষ্ঠী সমমতে, সম আদর্শের ভিত্তিতে, সম স্বার্থের ভিত্তিতে সংগঠিত হয়। কিন্তু রাজনৈতিক দল যুগের প্রেক্ষাপটে জনগণের চাহিদার দিকে লক্ষ্য রেখে জাতীয় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি, আলোচনার মাধ্যমে বুঝতে পারছি, সাবসৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ৬ নাম্বার, নির্বাচনে অংশগ্রহণ। রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, প্রচার পরিচালনার মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। পক্ষান্তরে সাবসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের ভিতর নিজেরা সংগঠিত হওয়ার জন্য ছোট আকারে নির্বাচন করেও থাকতে পারে, তবে এই নির্বাচনে ব্যাপক জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। সাবসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের সংগঠনকে দাঁড় করানোর জন্য, নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের স্বার্থ আদায়ের জন্য সংক্ষিপ্ত আকারে নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে নিজেদের মধ্যে নেতৃত্ব তৈরি করে, কিন্তু এখানে ব্যাপক জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে না। পক্ষান্তরে রাজনৈতিক দলে নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক জনগণের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এতক্ষণ আমরা সাবসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে, সাবসৃষ্টিকারী বৈশিষ্ট্য কি, সাবসৃষ্টিকারী গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের পার্থক্য কি, সে সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা কিছু বাড়ির কাজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলোর ভিত্তিতে 4টি প্রশ্ন বাড়িতে শেখার জন্য প্রদান করা হচ্ছে। আশা করি সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে এবং শিখে রাখবে। এগুলো তোমাদের কাজে আসবে। এখান থেকে প্রায় পরীক্ষায় আসে, বিশেষ করে সাবসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদেরকে শিখতে হবে। আর একটা কথা বলে রাখছি যে কিছুদিনের মধ্যে মূল্যায়ন পরীক্ষা হবে। যারা দ্বিতীয় বর্ষে রয়েছ, এসএসসি দ্বিতীয় বর্ষে, তাদের উদ্দেশ্যে বলছি, মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যতটুকু পড়ানো হয়েছে ততটুকু থেকে সৃজনশীল পদ্ধতিতে উদ্দীপকের আলোকে প্রশ্ন দেওয়া হবে, সেগুলোর উত্তর লিখে প্রতিষ্ঠানে জমা প্রদান করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত কলেজের ফেসবুকে নোটিশ আকারে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা জানতে পারবে, কিংবা প্রত্যেকের নিজ নিজ কাউন্সিলর স্যারের সাথে যোগাযোগ করে, মোবাইলে যোগাযোগ করে বিষয়টি জেনে নিতে পারবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।